আসসালামু আলাইকুম, আমি শেয়ার হাসান আপনাদেরকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 25 জানুয়ারি 2025। আজকে যেহেতু শনিবার মার্কেট বন্ধ, তো সুতরাং আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব এবং সমগ্র সপ্তাহের বাজার নিয়ে আমরা একটু আলোচনা করব। তো যেই বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সবার প্রথমে সেটা হচ্ছে যে এই বিগত সপ্তাহে বাজার বিশ্লেষণ করে আমরা দেখতে পেলাম 4 খাতের শেয়ারে বিনিয়োগের আগ্রহ বেড়েছে। তো 4টি খাত কী সেগুলি নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা বিগত সপ্তাহে অর্থাৎ 19 থেকে 23 জানুয়ারি এই সময়টাতে মার্কেট কিছুটা বৃদ্ধি পেতে দেখেছি। তো এই সময়টাতে কিন্তু মার্কেটের সাথে সাথে কিন্তু লেনদেনও বৃদ্ধি পেয়েছে। তো এই সময়টাতে যেই সেক্টরগুলোর প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন আগামী সপ্তাহের জন্য সেই সেক্টরগুলোতে বিনিয়োগ করা যায় কিনা। একটা কারণ হচ্ছে যদি কোনো একটি সেক্টরের প্রতি যদি মানুষের আগ্রহ বৃদ্ধি পায় তাহলে ধরে নেওয়া হতে পারে যে সেই সেক্টরটি ভালো করবে সামনের দিনগুলোতে, অথবা আপনি যদি এই ধরনের সেক্টরে বিনিয়োগ করেন তাহলে আর যাই হোক আপনার টাকাটি আটকে থাকবে না, আপনি সেল করার মাধ্যমে আপনার হয়তো প্রয়োজন হলে টাকা ক্যাশ আউট করতে পারেন। তো এই জন্যই আমি আসলে এই নিউজটি আপনার জন্য সিলেক্ট করেছি। তো আমরা যদি দেখি বিগত সপ্তাহে যে 4টি খাত রয়েছে তারা হচ্ছে ঔষধ ও রসায়ন। এই খাতে আমরা দেখতে পেয়েছি মোটামুটি লেনদেন হয়েছে 389 কোটি। এছাড়া বস্ত্র খাতে 254 কোটি, প্রকৌশলী খাতে 224 কোটি এবং ব্যাংক খাতে মোটামুটি 206 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তো এই বিষয়টা কিন্তু আমাদের আসলে একটা নতুন আগ্রহ সৃষ্টি করে এই সকল খাতে বিনিয়োগ করার ক্ষেত্রে, যেখানে আসলে সমগ্র মার্কেটেই লেনদেন অনেকাংশে কম হয়। তারপরে এই 4টি খাতে যেহেতু ভালো হচ্ছে, আপনারা চাইলে এই 4টি খাতে বিনিয়োগ করে দেখতে পারেন। তবে অবশ্যই এই 4টি খাতের যেই সকল শেয়ারগুলো ভালো, ফান্ডামেন্টালি স্ট্রং, সেখানে আপনারা চাইলে বিনিয়োগ করতে পারেন। দীর্ঘমেয়াদে অথবা স্বল্প মেয়াদের জন্য আশা করা যাচ্ছে এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে এরকমই। তো এখানে ডিটেলস আলোচনা করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কেন এই সকল কোম্পানিগুলো বর্তমানে ভালো করছে। তো আশা করছি এই নিউজটা আপনাদের জন্য কাজে আসবে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটিতে যাব সেই নিউজটি হচ্ছে বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে 3,500 কোটি টাকা। তা আমরা দেখতে পেয়েছি বিগত সপ্তাহে যেই পরিমাণ পয়েন্ট আপ হয়েছিল, এর কারণে কিন্তু বিনিয়োগকারীরা যেই পরিমাণ লস করেছিল সেই টাকাটি আবার কিছুটা হলেও রিটার্ন করেছে, এবং সেই টাকাটি কিন্তু কম অ্যামাউন্ট না, মোটামুটি ভালো অ্যামাউন্ট। সেটা হচ্ছে যে 3,500 কোটি টাকা। অর্থাৎ এই 3,500 কোটি টাকা মূলধন ফেরত পাওয়াতে কিন্তু বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্যাপাসিটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ তারা নতুন করে আবার বিনিয়োগ শুরু করতে পারবে, এরকম একটা উদ্যম হয়তো তাদের কাছে ফিরে আসতে পারবে বলে মনে করছি। তো যাই হোক, আমরা যদি একটু এক নজরে দেখি যে এই সময়টাতে মোটামুটি 3,500 কোটি টাকা এসেছিল ডিএসসির যারা বিনিয়োগকারী রয়েছে তাদের, কিন্তু অপরদিকে শেয়ার বাজার যেটা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কিন্তু সূচক বৃদ্ধি হলেও কিন্তু লেনদেন অনেকাংশে কমে গিয়েছে। তো সম্পূর্ণ বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি দুটি স্টক এক্সচেঞ্জেরই। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দুটি স্টক এক্সচেঞ্জের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বর্তমানে কিছুটা পজিটিভ অবস্থানে রয়েছে। তবে আমরা যেই পরিমাণ আশা করেছিলাম যে মার্কেট অনেকাংশে ভালো হবে নতুন সরকার আসার পরে, তো সেটা আমরা এখন আর দেখতে পাচ্ছি না। তবে আমার কেন জানি মনে হচ্ছে রাজনৈতিক সরকার আসলে মার্কেট অনেকাংশে ঘুরে দাঁড়াবে, কারণ বর্তমান সরকার কিন্তু আসলে বিভিন্ন রকম ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছে, বিভিন্ন রকম ঝামেলা দাবি দেওয়ার মধ্যে। কিন্তু যখন নতুন সরকারে আসবে, অর্থাৎ যেটা ভোটের মাধ্যমে নির্বাচিত হবে যে সরকারটি, সেই সরকার এসে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আর পোহাতে হবে না। তখন তারা নির্বিঘ্নে তাদের সরকার পরিচালনা করতে পারবেন, এবং সেই সাথে সাথে কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের যে সকল দালালরা ছিল তারাও কিন্তু আর এই মার্কেটে অবস্থান করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে মার্কেট অনেকাংশে ভালো হবে, তবে অবশ্যই নির্বাচিত সরকার আসার পরে। এর আগে কিন্তু মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা আমি তেমন একটা দেখতে পাচ্ছি না। তবে আমাদের সেই পর্যন্ত যদি বেঁচে থাকতে পারি বা আমরা যদি সার্ভাইভ করতে পারি, তাহলে শুধুমাত্র এই ধরনের যে পজিটিভ দিকটা সেটা আমরা দেখতে পাবো। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে আগামী নির্বাচনে বিএনপির আসার সম্ভাবনা বেশি, জামাতেও আসতে পারে। তো সেই ক্ষেত্রে যেই আসুক, আমরা জানি যে বিগত সময়ে বিএনপি কিন্তু শেয়ার মার্কেটের জন্য বান্ধব ছিল, আমরা বলতে পারি শেয়ার মার্কেট বান্ধব ছিল বিএনপি। সেই ক্ষেত্রে বিএনপি আসলে শেয়ার মার্কেট অনেক বেশি পরিমাণ আপ হতে পারে। অপরদিকে জামাতও যদি আসে তাহলেও আশা করা যাচ্ছে হয়তো মার্কেট পজিটিভ হবে। তবে একটা বিষয় হচ্ছে, যেহেতু সামনে আওয়ামী লীগ আসার সম্ভাবনা 0%-এর মতো বলা যায়, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি মার্কেট পজিটিভ হবে যদি একটা রাজনৈতিক সরকার আসে। এখন আমাদের শুধুমাত্র অপেক্ষা করতে হবে সেই পর্যন্ত। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেয়া কসমেটিকের কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা। তো আমরা দেখতে পাচ্ছি এটা খুবই একটা দুর্ভাগ্যজনক খবর, বা আমরা বলতে পারি দুঃখের সংবাদ। সেটা হচ্ছে যে কেয়া কসমেটিক্সের
উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর কারণটা হচ্ছে বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংক হিসেবে অমিল, কাঁচামালের অভাব এবং উৎপাদন কার্যক্রমে অপ্রতুলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে যদি সম্পূর্ণরূপে কলকারখানা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু উৎপাদন বন্ধ হওয়ার ফলে তারা সেল করতে পারবে না কোনো প্রোডাক্ট এবং তাদের প্রফিটও কিন্তু হবে না। প্রফিট তো দূরের কথা, তাদের কোম্পানিতে লস থাকবে বেশি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই শেয়ারটিতে বর্তমানে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে যারা বিনিয়োগ করেছে তারা হয়তো ক্ষতির সম্মুখীন হবেন। যাই হোক, এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন ফুডের শেয়ার কারসাজি, কৃত্রিম মুনাফার ফাঁদে বিনিয়োগকারীরা। তো মূলত এই ধরনের কারসাজিগুলো যে এখনও চলছে শেয়ার মার্কেটে সেটাই দুঃখজনক। আমরা দেখতে পেয়েছি বেশ কিছু কোম্পানি যাদের অবস্থা খারাপ ছিল তারা কিন্তু তাদের এই সময়টাতে মুনাফা ফুলিয়ে ফাঁপিয়ে দেখে কিন্তু বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করেছে এবং বিনিয়োগকারীরা কিন্তু সেই সকল শেয়ারগুলো ক্রয় করার মাধ্যমে ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি ফাইন ফুডও এরকম একটি কোম্পানি যারা তাদের এই আমরা বলতে পারি যে মুনাফাকে অস্বাভাবিকভাবে বৃদ্ধি দেখিয়ে প্রায় আমরা দেখতে পাচ্ছি 376% বৃদ্ধি দেখিয়ে কিন্তু তারা বিনিয়োগকারীদেরকে শেয়ারটি ক্রয় করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছিল এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি বর্তমানে হয়তো বিনিয়োগকারীরা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন। এর কারণটা হচ্ছে এখানে নিরীক্ষণ প্রতিবেদন যেটি রয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া বা আমরা বলতে পারি যে আমরা আর্থিক অসঙ্গতি দেখতে পাচ্ছি। তা আপনারা যদি এই নিউজটি দেখেন আপনারাও বুঝতে পারবেন যে ফাইন ফুডের বর্তমান অবস্থাটা কী এবং তারা কীভাবে করে কারসাজি করেছে। তো এই জন্য আপনাদেরকে বলি সবসময় শেয়ার মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারে বিনিয়োগ করুন এবং আমরা বলতে পারি ট্রাস্টেড শেয়ারে বিনিয়োগ করা উচিত। তাহলে মূলত একজন বিনিয়োগকারী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এবং সঠিকভাবে মুনাফা অর্জন করতে পারবে এবং ক্ষতি কম হবে। তো যাই হোক, এই ছিল নিউজটি। এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 2023 সালে বেক্সিমকো রপ্তানি আয় বড় ধস। তো আমরা দেখতে পেয়েছি যে 2023 সালে রপ্তানি আয় ধস হয়েছিল বেক্সিমকো কোম্পানিটির এবং সেই খবরটা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। এটা আমরা কীভাবে জানতে পারলাম সেই বিষয়টি আপনার সাথে একটু শেয়ার করি। সেটি হচ্ছে বেক্সিমকো বেশিরভাগই আমদানি রপ্তানি করে থাকে হচ্ছে জনতা ব্যাংকের মাধ্যমে, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে। তো জনতা ব্যাংকের যে আমদানি রপ্তানি যেই তথ্য সেই অনুযায়ী আমরা দেখতে পেয়েছিলাম যে 2022 সালে ব্যাংকটি মোট 12,427 কোটি টাকা রপ্তানি করে ব্যাংকটি আর কি, এবং এর মধ্যে কিন্তু 6,711 কোটি টাকা ছিল বেক্সিমকোর অবদান। এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি 2023 সালে ব্যাংকটির রপ্তানি আয় প্রায় 3,000 কোটি টাকা কমে গিয়ে দাঁড়ায় হচ্ছে 9,130 কোটি টাকা, যার মধ্যে বেক্সিমকোর রপ্তানি ছিল 3,746 কোটি টাকা। অর্ধেক আমরা দেখতে পাচ্ছি যে প্রায় অর্ধেকের নিচে নেমে গিয়েছিল কোম্পানিটির রপ্তানি আয়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে কোম্পানিটির কিন্তু রপ্তানি অনেকাংশ কমে গিয়েছিল এবং এতে করে কিন্তু এই কোম্পানিটির প্রফিট অনেকাংশে কমে যায়। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আসলে কোনো একটি কোম্পানিতে বিনিয়োগ করার আগে অবশ্যই চোখ কান খুলে বিনিয়োগ করা উচিত এবং ভালো শেয়ারে বিনিয়োগ করা উচিত এবং ট্রাস্টেড শেয়ারে বিনিয়োগ করা উচিত। তো আপনারা যারা ট্রাস্টেড কোন শেয়ারগুলো রয়েছে সেগুলো যদি বুঝতে না পারেন তবে আমি আপনাদেরকে বলবো সহজে আপনারা চাইলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে পারেন, কারণ তাদের বিনিয়োগ সবসময় স্বচ্ছতা থাকে। সেই ক্ষেত্রে আশা করা যায় যে তাদের কোম্পানিতে বিনিয়োগ করলে আপনারা ভালো একটি প্রফিট গেইন করতে পারবেন, অন্তত আর যাই হোক ফলস কোনো প্রফিট আপনাকে দেখাবে না। তো যাই হোক, এর পরবর্তী আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফুরফুর মেজাজে জেড গ্রুপে 4 কোম্পানির বিনিয়োগকারীরা। তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে বিগত সপ্তাহে জেড গ্রুপে 4টি কোম্পানি ফুরফুর মেজাজে ছিল, অর্থাৎ তাদের মূল্য বৃদ্ধি পাওয়াতে কিন্তু সেই সকল কোম্পানি বিনিয়োগকারীরা ফুরফুর মেজাজ ছিল। তো সেই কোম্পানিগুলো কার আমরা একটু এক নজরে দেখে নিই। তারা হচ্ছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ঢাকা ডাইং, দুলামিয়া কটন ইত্যাদি। তো এই 4টি কোম্পানি কিন্তু ভালো বৃদ্ধি পেয়েছিল বিগত সময়ে অর্থাৎ বিগত সপ্তাহে। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে আগামী সপ্তাহে হয়তো তারা ভালো করবে, তবে অবশ্যই জেড ক্যাটাগরিতে আমি বিনিয়োগ নিরুৎসাহিত করি। তবে অবশ্যই আপনারা নিজেদের ঝুঁকিতে বিনিয়োগ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের উপরে। তো যাই হোক, এই হচ্ছিল মোটামুটি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ, যেই নিউজগুলো আগামীকালকে আমাদের জন্য হয়তো বিনিয়োগ করার ক্ষেত্রে সুবিধা বয়ে আনতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার চিন্তা ভাবনা করবেন এবং এসআইপি সিস্টেমে বিনিয়োগ করবেন। আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, আজকের বিষয়টা কথা বলবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।